কপালে যে কি আছে ওপরওয়ালাই জানেন। মা নেই, আমি কার জন্য বাঁচবো? কচু পাতায় মাছ ভাজা। আরে এ তো অপূর্ব। বড় হয়ে আমি ফিরবো এই গ্রামে। ভয় পেলে তো চলবে না বাবা। একে জব্দ করতে হবে তো দেখছি। কোনো মেয়ে এসে আমাকে শাসন করবে? আমার পরিচয় জানার সময় এখনো আসেনি। হ্যাঁ, সে তো একটা দুর্ঘটনা ছিল। এখন আমাকে বাঁচাও, আমি জেলে যেতে চাই না। আমার জীবন সার্থক হলো। জানিস ছুটকি, আজ নদীর ঘাটে অনেকক্ষণ বসেছিলাম। জেলেরা ছোট ছোট মাছগুলো দিচ্ছিল না। অনেক অনুরোধ করার পর এই কটা পুঁটি আর খলসে মাছ পেয়েছি। এগুলো আজ ভালো করে ভেজে হাটে নিয়ে যেতে হবে। বিক্রি না হলে আজ রাতেও আমাদের হাঁড়ি চড়বে না রে মা। মা, তুমি রোজ এত কষ্ট করো, তোমার শরীরটা তো ভালো নেই। আমি কি তোমার সাথে যাব মা? মাছগুলো আমি না হয় ঝুড়িতে করে নিয়ে যাব, তুমি বরং একটু জিরিয়ে নাও। না রে পাগলি, তোকে রোদে রোদে ঘুরতে হবে না। তুই বরং বাড়িতেই থাক, আমি তাড়াতাড়ি ফেরার চেষ্টা করব। গ্রামে আমাদের মতো অভাগীদের কথা কেউ ভাবে না রে। এক মুঠো ভাতের জন্য চাতক পাখির মতো চেয়ে থাকতে হয়। কপালে যে কি আছে ওপরওয়ালাই জানেন। ওপরওয়ালা নিশ্চয়ই আমাদের দিকে তাকাবেন মা। তুমি সব সময় বলো না, কষ্টের পর সুখ আসে। আমাদেরও কি সুখের দিন আসবে না? তুমি কেন এত ভয় পাও মা? ভয় পাই কারণ এই পৃথিবীটা বড় কঠিন রে মা। মানুষের মন যে পাথরের মতো। গ্রামের মোড়ল থেকে শুরু করে সবাই শুধু আমাদের তাচ্ছিল্য করে, তবুও লড়তে হবে। এই নে, ঝুড়িটা গুছিয়ে দে তো, দেরি করলে বাজারে জায়গা পাবো না। মা, তুমি কবে থেকে এভাবে মাছ নিয়ে বাজারে যাও? আমি তো ছোটবেলায় দেখতাম তুমি ঘরেই রান্না করতে, বাবা টাকা আনতো। বাবা চলে যাওয়ার পর থেকে তোমার কষ্টের শেষ নেই। তোর বাবার কথা আর বলিস না রে মা। যে মানুষ ওই রকম ভাবে চলে গেল, তার কথা ভাবতে গেলে বড় কষ্ট হয়। তারপরেও তো কত কষ্ট করেছি। আমি তো তোকে নিয়ে পথে বসতে চাইনি, কিন্তু কি আর করা। নিজের এই দুখানা হাত দিয়ে যা পারি তাই করি। আজ এই মাছগুলো ভালো মতো বিক্রি হলে তোর জন্য একটু মুড়ি কিনে আনবো মা। আর যদি সব মাছ বিক্রি হয়, তবে ছুটকিটার জন্য একটা ছোট জামা কিনবো। মেয়েটার জামাটা জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে। ওরে বাবা, ওই দূর থেকে অত জোরে গাড়িটা আসছে কেন? এই পাগলি, রাস্তা ছাড়, সামনে থেকে সর বলছি। আমার নতুন গাড়ির সামনে আপদ হয়ে দাঁড়িয়ে আছিস কেন? ব্রেক কষলে এরকম হুটহাট আমার শখের গাড়ি খারাপ হয়ে যাবে। ও বাবা গো, একটু থামুন বাবু, আমি সরে যাচ্ছি। তোর ঝুড়ি আর মাছের দাম কি আমার গাড়ির চেয়ে বেশি? মরতে যখন এসেছিস তখন মরেই যা। আপদ বিদায় হবে গ্রাম থেকে। তোদের মতো একটা দুটো আমার গাড়ির নিচে মরলে গ্রামের কলঙ্ক দূর হবে। আমার ছুটকি, আহ, ও মা গো। চেঁচাচ্ছিস কেন? কেউ আসবে না তোকে বাঁচাতে। এই গ্রামে আমার বাপের রাজত্ব চলে, ভুলে গেছিস? তোর মতো গরিবের জীবনের দাম নিয়ে এখানে। গাড়িতে একটু দাগ পড়লো কিনা দেখতে হবে ঘরে গিয়ে, নইলে বাবা বকবে। মা, মা, কেন আমাকে একা ফেলে চলে গেল দিদিমা? মোড়লের ছেলের গাড়িটা মাকে পিষে দিয়ে গেল, আর কেউ তাকে আটকালো না। গ্রামের মানুষগুলো কেন এমন করলো? সবাই তো দাঁড়িয়ে দেখছিল ভরা বাজারের ধারে। এদের কি আর হবে রে মা? এই গ্রামটা এখন রাক্ষসদের দখলে চলে গেছে। মোড়লের ছেলের বিরুদ্ধে কথা বলবার সাহস কার আছে? যা টাকা আছে তার আইন চলে এখানে। তোর মা অভাগী ছিল, তাই কেউ বিচার চাইবে না। বরং এখন তো নিজের চিন্তা কর মা, পেটে তো কিছু পড়েনি কাল থেকে। আমার কিচ্ছু খেতে ইচ্ছে করছে না দিদিমা। মা নেই, আমি কার জন্য বাঁচবো? কে আমাকে আদর করে ডাকবে? গ্রামের লোকগুলো বলছে আমি নাকি অলক্ষী, তাই মা মরে গেল। লোকজনের কথায় কান দিস না। ওরা তোকে সাহায্য করবে না, বরং তোর ওপর অত্যাচার করবে। কিন্তু পেটের দায় বড় দায় রে ছুটকি।
তোকে যে লড়তে হবে মা। তোর মায়ের শেষ ইচ্ছা ছিল তোকে বড় করা, ভেঙে পড়লে চলবে না তোকে। কিন্তু দিদিমা, মা যখন রাস্তায় পড়েছিল তখন আশেপাশে কেউ ছিল না, কেউ একটু জল দেয়নি মুখে, আমাকে কেউ খবরও দেয়নি। সন্ধ্যায় যখন একটা লোক এসে বলল মা রাস্তায় পড়ে আছে, আমি তখন দৌড়ে গেলাম। মা তখন আর কিছু বলতে পারছিল না, শুধু আমার দিকে তাকিয়েছিল। শোন মা, তোর মা ছিল খুব ভালো মেয়ে, কিন্তু এই গ্রামের পাষণ্ড মানুষগুলো তাকে কোনো দিন সম্মান দেয়নি। তুই কাঁদলে কিচ্ছু হবে না। ওঠ, মুখ হাত ধো গিয়ে। আমার ঘরে একটু মুড়ি আছে, খেয়ে নে। দিদিমা, তুমি আমাকে ছাড়বে না তো? তুমিও যদি চলে যাও তাহলে আমি একদম একা হয়ে যাব। আমার তো আর কেউ নেই এই পৃথিবীতে। আমি তো আছি রে, যতদিন বেঁচে আছি তোকে দেখবো, কিন্তু তোকে নিজের পায়ে দাঁড়াতে হবে। কারো মুখের দিকে চেয়ে থাকলে এই গ্রামে পচে মরতে হবে। শোন ছুটকি, তোকে একটা বুদ্ধি দি। তুই তো ভালো মাছ ভাজতে পারিস, তোর মা যেমন ভাজতো, কিন্তু শুধু মাছ ভাজলে হবে না, কিছু একটা নতুনত্ব আনতে হবে যাতে লোকে কিনতে চায় বেশি করে। কিন্তু দিদিমা, আমার কাছে তো তেল মশলা কেনারও পয়সা নেই, আমি কিভাবে মাছ ভাজবো আর কার কাছেই বা বিক্রি করব? এই দেখ, আমাদের পেছনের বিলে প্রচুর কচু পাতা হয়েছে। তুই মাছগুলো মশলা দিয়ে মেখে কচু পাতায় মুড়িয়ে আঁচে পোড়া বা ভাজা কর। এতে স্বাদ হবে ভালো আর খরচও কমবে। আমি তোকে মশলা দিচ্ছি, তুই আজই কয়েকটা মাছ নিয়ে শুরু কর। কচু পাতায় মাছ ভাজা, এর আগে তো কাউকে দেখিনি এমন করতে। কিন্তু দিদিমা, লোকে কি এসব খাবার খাবে? খাবে রে দিদি, খাবে। মানুষ এসব দেশি জিনিসের স্বাদ বোঝে। তুই সাহস করে বাজারের মোড়ে গিয়ে বস না, দেখবি লোকে ঠিক আসবে। কিন্তু মাছ পাবো কোথায়? জেলেরা তো আমাকে চেনে না। মাকে দিত, কারণ মা অনেক দিন ধরে যেত বলে। আমি কথা বলেছি নীলু জেলের সাথে, ও তোকে ছোট মাছ দেবে, পরে বিক্রির টাকা থেকে দাম দিবি। নীলু ভালো মানুষ, তোর মাকে চিনতো। আচ্ছা, আমি চেষ্টা করব তবে, কিন্তু ভয় লাগে যদি মানুষ তাড়িয়ে দেয়। তাড়ালে আবার যাবি? তোর মা পারতো, তুইও পারবি। এই নে, মশলা নিয়ে আজ শুরু কর। খুকি, এই কচু পাতা নিয়ে কি করছো তুমি? কি সুন্দর একটা গন্ধ আসছে। এটা কি নতুন কোনো খাবার নাকি? তা আমি খুব ক্ষুধার্ত, যদি কিছু খাবার মতো থাকে তবে দাও তো। এটা কচু পাতায় মোড়ানো মাছ ভাজা বাবু, আমি নিজেই বানিয়েছি। গ্রামে ছোট ছোট মাছ দিয়ে তৈরি। আপনি যদি চান তবে খেয়ে দেখতে পারেন। আরে, এ তো অপূর্ব। এমন স্বাদ আমি কলকাতার বড় বড় রেস্তোরাঁতেও পাইনি। তোমার মা কি এটা শিখিয়ে দিয়েছে? অসাধারণ স্বাদ হয়েছে তোমার হাতে। না বাবু, আমার মা নেই। গ্রামের এক দিদিমা বুদ্ধি দিয়েছেন। মা মারা যাওয়ার পর থেকে আমি খুব একা, পেটের দায়েই এই মাছ ভাজা বিক্রি করছি। তোমার মতো ছোট একটা মেয়ে এমন করে লড়ছে দেখে খুব অবাক হচ্ছে। তোমার পড়াশোনা করবার ইচ্ছে নেই? এত ছোট মেয়েকে তো এভাবে রাস্তায় নষ্ট হতে দেওয়া যায় না। পড়াশোনা? আমি তো স্কুলে গেছি কিছুদিন, কিন্তু মা মারা যাওয়ার পর থেকে আর যেতে পারিনি। বই কেনার পয়সা নেই, জামা নেই। স্কুলের ছেলেমেয়েরা হাসে আমাকে দেখে। তোমার বাবা নেই? বাবা অনেক দিন আগে চলে গেছে। কোথায় গেছে জানি না। মা বলতো বাবার কথা আর মনে করতে নেই। আচ্ছা, আর একটা মাছ ভাজা দাও তো। আমি খেতে খেতে তোমার সাথে আরেকটু কথা বলি। তোমার নাম কি বলো তো? ছুটকি, মা এই নাম রেখেছিল। বলতো তুই সারাদিন ছুটে বেড়াস, তাই তোর নাম ছুটকি। ছুটকি, তোমাকে ভালো করে পড়াশোনা শিখতে হবে, আর এখানে থাকলে এই মাছ ভাজা বিক্রি করতে করতে সেটা কোনোদিন সম্ভব না।
এখানে কেউ তোমাকে দেখবার নেই, তুমি আমার সাথে চলো। দেখো খুকি, আমার কোনো সন্তান নেই। তোমার এই হাতের কাজ দেখে আমার খুব ভালো লেগেছে। আমি তোমাকে নিজের মেয়ের মতো মানুষ করব, পড়াশোনা করাবো। শহরে যাব, কিন্তু আমার এই গ্রাম, আমার মার স্মৃতি আর বনলতা দিদিমা, ওনাকে ছেড়ে আমি কিভাবে যাব বাবু? স্মৃতি তো থাকবে মা, আর দিদিমার কথা ভেবো না। আমি ওনার দেখাশোনার ব্যবস্থা করব। কিন্তু তুমি যদি এখানে থাকো তবে এই গ্রামের মোড়লদের হাতেই শেষ হয়ে যাবে। তোমাকে অনেক বড় হতে হবে। তোমার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে নয়, বরং এমন হতে হবে যাতে কেউ তোমার উপর অন্যায় না করতে পারে। আপনি যদি কথা বলে দেন আমাকে পড়াবেন, তবে আমি যাব। আমি লড়তে চাই বাবু। আমি চাই গ্রামের এই অন্ধকার দূর করতে। বড় হয়ে আমি ফিরবো এই গ্রামে। আমি কথা দিচ্ছি, আজকে থেকে তোমার নাম হবে, তোমার পরিচয় হবে। চলো, ট্রেন আসছে। বাবু, একটু দাঁড়ান, আমি দিদিমাকে একবার বলে আসি। ওনাকে না বলে যেতে পারবো না। যাও মা, সঙ্গে তোমার মায়ের সমাধির কাছ থেকে বিদায় নিয়ে এসো। ছুটকি, আজকে তোমার পরীক্ষার ফলাফল বেরিয়েছে। তুমি শুধু পাশ করনি, তুমি সারা রাজ্যে নাম করেছো। আমি জানতাম তুমি পারবে। আজকে সুরবালা বেঁচে থাকলে কত খুশি হতো। সব আপনার জন্য। আপনি সেদিন ওই স্টেশনে সাহায্য না করলে আমি হয়তো আজ কোনো বস্তিতে পড়ে থেকে হারিয়ে যেতাম। কিন্তু আমার মন বলছে এবার আমার গ্রামে ফেরার সময় হয়েছে। আমার সেই গ্রামে এখনো অনেক কাজ করা বাকি। তুমি কি সত্যি ওই গ্রামে পঞ্চায়েত প্রধান হয়ে যেতে চাও? ওখানের পরিবেশ, লোকজন, পরিস্থিতি খুব নোংরা। মোড়ল আর তার লোকজন এখনো সক্রিয় হয়ে আগের মতোই ঝামেলা করে। তোমার বিপদ হতে পারে। ভয় পেলে তো চলবে না বাবা। যে গ্রাম থেকে আমার মাকে মেরে ফেলা হয়েছিল চোখের সামনে, সেই গ্রামে বিচার ব্যবস্থার কি শক্তি নেই? সেখানে আমাকে যেতেই হবে। আমি আমার পরিচয় দেব না প্রথমে, আগে দেখব সেখানে কতটা পাপ জমেছে। তবে তাই হোক, আমি সব সময় তোমার পাশে আছি। মনে রেখো, তোমার কাজের মাধ্যমে যেন কোনো অসহায় মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। বাবা, একটা কথা বলি? 15 বছরে অনেক কিছু শিখেছি, অনেক বই পড়েছি, অনেক পরীক্ষা দিয়েছি, কিন্তু রাতে ঘুমানোর আগে আমি এখনো মায়ের সেই মুখটা দেখতে পাই, সেই রাস্তায় পড়ে থাকা অসহায় মুখটা। যাও, তোমার গ্রাম তোমার জন্য অপেক্ষা করছে। সেখানে গিয়ে এমন ব্যবস্থা করো যে তোমার মায়ের মতো আর যেন কেউ এরকম অসহায়ভাবে মারা না যায়। শুনলাম শহর থেকে নতুন পঞ্চায়েত প্রধান আসছে। তা আমাদের এই গ্রামটা তো একটু অন্যরকম। এখানে সবকিছু আমার কথা মতোই চলে। তা আপনি যদি মিলেমিশে থাকেন তবে আপনার কোনো অসুবিধা হবে না ম্যাডাম। আমি এখানে কাজ করতে এসেছি মোড়ল মশাই, কারোর সাথে মেলামেশা করতে নয়। গ্রামের যা অবস্থা দেখছি তাতে তো মনে হচ্ছে দীর্ঘদিনের কোনো উন্নয়নই হয়নি। সব টাকা কোথায় গেল? আরে দিদিমণি, এসব কাগজপত্রের হিসাব আপনি বুঝবেন না। গ্রামে কাজ করা আর শহরে বই পড়া এক জিনিস নয়। এখানে আমাদের কথা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। আপনি চুপচাপ চেয়ারে বসুন, বাকিটা আমরা দেখে নেব। পাতা নড়বে কি না সেটা সময়ই বলবে। আমি আগামী 1 সপ্তাহের মধ্যে গত 10 বছরের সমস্ত সরকারি বরাদ্দের কাগজপত্র দেখতে চাই। আমাকে হিসাব বোঝাতে হবে। আর হ্যাঁ, গ্রামের প্রতিটি মানুষের সাথে আমি আলাদা আলাদাভাবে কথা বলবো। আপনি বুঝছেন কি বলছেন? আপনি 10 বছরের হিসাব কি আমরা নিয়ে বসে আছি? সে তো অনেক কাগজপত্র, কোথায় আছে কে জানে। এত পুরনো জিনিস নিয়ে ঘাটাঘাটি করার কি দরকার? দরকার আছে, কারণ গ্রামের মানুষের টাকা কোথায় গেছে সেটা জানার অধিকার তাদের আছে। আর কাগজপত্র না থাকলে তাহলে আমাকেও সেই মতো ব্যবস্থা নিতে হবে। মেয়েটার তেজ তো কম নয়, একে জব্দ করতে হবে তো দেখছি। কিন্তু মুখটা কেমন যেন চেনা চেনা ঠেকছে। না না, এমন শিক্ষিত মেয়ে এখানে আসবে কোত্থেকে? এই যে দেখুন মোড়ল মশাই,
রাস্তার জন্য আসা টাকা বেআইনিভাবে তোলা হয়েছে, কিন্তু গ্রামে তো পাকা রাস্তা নেই। পুকুর খননের টাকা কোথায় গেল? সব তো দেখছি আপনার পরিবারের সদস্যদের নামে ব্যাংকে জমা হয়েছে। আপনি আমার উপরে দোষ চাপাচ্ছেন। জানেন আমি কে? এই গ্রামে আমার দাপটে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। কোনো মেয়ে এসে আমাকে শাসন করবে সেটা সহ্য করব না। ধমক দিয়ে আমায় কোনো লাভ নেই। তথ্য প্রমাণ কথা বলছে আপনার বিরুদ্ধে। আর শুধু আর্থিক দুর্নীতি নয়, মানুষের উপর যে সামাজিক অত্যাচার আপনারা চালিয়েছেন তার দিন শেষ হয়ে এসেছে। আপনি ভেবেছিলেন গ্রামের মানুষ সারা জীবন বোবা হয়ে থাকবে, তাই তো? আপনি কে? কেন আমাদের পেছনে লাগছেন? আপনি কি এই গ্রামের মেয়ে? আপনার আসল পরিচয় কি? আমার পরিচয় জানার সময় এখনো আসেনি। আগে আপনার করা পাপের হিসাব দিন। গ্রামের সাধারণ মানুষের রেশনের চাল থেকে শুরু করে সরকারি ভাতার টাকা সবকিছুই আপনি তছরূপ করেছেন। উফ, দিদিমণি, আপনি বুঝছেন না এই গ্রামে কে কতটা শক্তিশালী। আমার পেছনে এমন লোক আছে যাদের নাম শুনলে থানার দারোগাও তার পায়ের মাথা ঠোকে। আপনি এত সাহস কোথায় পান? সাহস? সেই প্রশ্নের উত্তর দিতেই আমি এসেছি। আর তাছাড়া সত্য আমার পাশে আছে। আজ এই সবার সামনে আমি একটা বিচার করতে চাই। 15 বছর আগে এই গ্রামের রাস্তায় এক অসহায় নারীকে আপনার ছেলে গাড়ি চাপা দিয়ে মেরেছিল। সেই বিচারে কেন সবাই চুপ ছিল? কেন সেদিন পুলিশে খবর যায়নি? হ্যাঁ, সে তো একটা দুর্ঘটনা ছিল। একটা পাগলি মাছওয়ালি হুট করে গাড়ির সামনে চলে এসেছিল। তাতে আমার ছেলের কি দোষ? এসব পুরনো কথা তুলছেন কেন? দুর্ঘটনা নয়, ওটা ছিল খুন। আর সেই পাগলি মাছওয়ালি আর কেউ নয়, তিনি ছিলেন আমার মা। আমি সেই ছোট্ট ছুটকি যাকে আপনারা লাঠি মেরে গ্রাম থেকে তাড়াতে চেয়েছিলেন। আজ আমি পঞ্চায়েত প্রধান হয়ে এসেছি সব হিসাব বুঝে নিতে। তুমি তুমি সেই অভাগী সুরবালির মেয়ে, এত বড় হয়ে গেছো? হ্যাঁ, আমি ফিরে এসেছি। আপনার দুর্নীতির সব ফাইল আমি মহকুমা শাসকের কাছে পাঠিয়ে দিয়েছি। আর আপনার ছেলের নামে খুনের মামলা নতুন করে চালু হয়েছে। আজ আপনাদের ক্ষমা নেই। তুমি কি বললে? মামলা আমার ছেলের নামে? তুমি জানো না আমি কি করতে পারি? আপনারা কি করতে পারেন সেটা আমি ছোটবেলায় দেখেছি। নিরীহ মানুষকে মারতে পারেন, অসহায়দের ঘর ছাড়া করে গ্রাম থেকে তাড়াতে পারেন, গরিবের টাকা মারতে পারেন। আজ গ্রামের মানুষ জেগে উঠেছে। তাদের ভয় দেখানোর দিন এবার শেষ। বাবা, শুনলাম পুলিশ আসছে আমাকে ধরতে। ওই মেয়েটা নাকি সেই মাছওয়ালির মেয়ে। কেন ওকে তুমি গ্রামে আসতে দিলে? এখন আমার কি হবে? এই সব তোর জন্য হয়েছে। তোর ওই অহংকার আর গাড়ির তলায় মানুষ মারার নেশা আজ আমাদের পথে বসালো। আমি ভেবেছিলাম সব ধামা চাপা পড়ে গেছে, কিন্তু পাপ কখনো পাপকেও ছাড়ে না। দেখছি এখন। তুমি তো পঞ্চায়েত সামলাতে, তুমি কেন ফাইলগুলো সরাও না? এখন আমাকে বাঁচাও, আমি জেলে যেতে চাই না। তোকে বাঁচানোর শক্তি আমার নেই। গ্রামবাসীও এখন আমাদের বিরুদ্ধে ক্ষেপে গেছে। তুই এই গ্রাম থেকে পালিয়ে যা সমীর। আর কখনো এই মুখে আসবি না। তুই থাকলে আমি শেষ সম্মানটুকু ফিরে পাবো না। তোর জন্যই গ্রামের আজ এই দশা হয়েছে। যা যা, বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। বাবা, তুমি আমাকে তাড়াচ্ছ? আমি তোমার ছেলে। সেদিন ওই মাছওয়ালিকে মারার পর তুমি তো বলেছিলে ভয় নেই, সব ঠিক হয়ে যাবে। এখন আমাকে একা ফেলে দিচ্ছ? চুপ কর। সেদিন আমি ভুল করেছিলাম। আমি ভেবেছিলাম এক গরিব মহিলার মৃত্যু কেউ মনে রাখবে না, কিন্তু তার মেয়ে 15 বছর মনে রেখেছে। এখন যা, রাত থাকতে থাকতে বেরিয়ে যা। পুলিশ এলে আমি তোকে আটকাতে পারবো না। কোথায় যাব আমি? কাউকে তো চিনি না বাইরে। সেটা তোর সমস্যা, আমার আর কিছু করার নেই। এতদিন গ্রামের তহবিল তসরুপ করে তোকে টাকা দিয়েছে কি এমনি? বেরিয়ে যা বলছি আমার ঘর থেকে। চল, আমিও যাচ্ছি তোর সাথে। আমার চোখে আজ জল আর ধরছে না রে। সেই ছোট্ট মেয়েটা আজ গ্রামের মাথা হয়ে এসেছে। আমি জানতাম তুই ফিরবি। সুরবালা ওপর থেকে তোকে আশীর্বাদ করছে। দিদিমা, তোমার সেই কচু পাতার মাছ ভাজার কথা আমার আজও মনে আছে। ওই খাবারের জন্যই আজ আমি এত দূর আসতে পেরেছি।
আমি তোমার জন্য একটা পাকা ঘর বানিয়ে দেব, আর তোমার সমস্ত দায়িত্ব আমার। তুমি একদিন আমাকে স্বপ্ন দেখিয়ে বলেছিলে লড়াই করে অনেক বড় হতে হবে, আর সেটা হয়েছে। আমার আর কি হবে রে দিদি, তুই গ্রামের মানুষগুলোকে উদ্ধার করেছিস, এটাই বড় পাওনা। মোড়ল আর তার ছেলে গ্রাম ছাড়া হয়েছে, এখন আমরা একটু শান্তিতে ঘুমাতে পারবো। দিদিমা, শহরে আমার কোনো কষ্ট হয়নি। বাবা আমাকে নিজের মেয়ের মতো করে রেখেছেন, কিন্তু রাতে ঘুমানোর আগে আমি তোমার আর মায়ের কথা ভাবতাম, আর এই ভাঙা কুঁড়ে ঘরটার কথা ভাবতাম। তোর মা বলতো আমার ছুটকি একদিন অনেক বড় হবে, আমি সেটা দেখে যেতে চাই। সুরবালা দেখে যেতে পারেনি, কিন্তু আমি দেখলাম রে, আমার জীবন সার্থক হলো। দিদিমণি, আজ স্কুলের নতুন ভবনের উদ্বোধন। গ্রামের সব ছেলেমেয়েরা এসেছে, সবাই আপনাকে একবার সামনে থেকে দেখতে চায়। আপনার পরিকল্পনায় গ্রামটা মাত্র 1 বছরেই বদলে গেছে। গ্রামের উন্নয়ন করতে গেলে আগে মানুষের মনের অন্ধকার দূর করতে হবে। দেখুন তো, স্কুলের পাশে ওই বাগানটায় কোনো কচু গাছ আছে কিনা? আমি চাই বাচ্চাদের মিড ডে মিলে আজ কচু পাতায় মাছ ভাজা খাওয়াবো। নিশ্চয়ই দিদিমণি, আপনার এই খাবারের গল্প এখন সবার মুখে মুখে ঘুরছে। শহর থেকেও লোক আসতে চায় আপনার হাতের এই রান্না খেতে। কিন্তু আপনি কি আর রান্না করবেন? কেন করব না? এই কাজটাই তো আমার আসল পরিচয়। মানুষের সেবা করার পাশাপাশি আমি আমার নিজের রান্নাকে ভুলবো না। আমাদের গ্রামের নাম এবার সারা দেশ জানবে। দিদিমণি, একটা কথা জিজ্ঞেস করি, আপনি এত কিছু পাওয়ার পরও এই ছোট গ্রামে থেকে গেলেন কেন? শহরে তো আপনার অনেক বড় চাকরি হতে পারত। শহরে চাকরি করলে আমার মন ভরতো না। এই গ্রামকে ছেড়ে আমি কোথায় যাব? আজকাল গ্রাম ছেড়ে সবাই শহরে চলে যাচ্ছে। তোমরাও যারা গ্রাম থেকে শহরে চলে যাবে ভাবছো কাজের জন্য, তারা জানো যে শহরে কিন্তু সুখ নেই, যে সুখ গ্রামে আছে। তাই তোমরাও একটু নিজেদের গ্রামের কথা ভেবো। আর বলতে পারবে আমার মাকে যে গাড়িটা ধাক্কা দিয়েছিল সেই গাড়ির রং কি ছিল?